রহমান রহিম। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। সবাইকে উৎকর্ষ সিরিজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন, লেখক উৎকর্ষ জিকে। আপনারা এই মুহূর্তে যে যেখানে থেকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন, সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন যে কে কোথা থেকে যুক্ত হয়েছেন। আজকে আমরা গতকালকের ক্লাসের ধারাবাহিকতায় আজকের ক্লাসটি করব। বাংলাদেশের ভৌগোলিক পরিচিতির 2 নম্বর ক্লাসটা করব। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা, সুস্থ আছেন। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। তাহলে আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ছিটমহল নিয়ে আলোচনা করব। একটু ছিটমহল 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 যাকে ইংরেজিতে বলা হয় এনক্লভ। কি বলা হয়? এনক্লভ। এনক্লভ বলা হয় ছিটমহল। এখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে, বিসিএস সহ যে কোনো পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হয় যে ছিটমহল আসলে কি। ছিটমহল আসলে কি এই ব্যাপারটা বোঝার জন্য আমরা একটু মানচিত্রে আসি। এটা ধরেন বাংলাদেশের, এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। এটা যদি আমরা বাংলাদেশের মোটামুটি ভাবে একটা মানচিত্র পাই, আর এইদিকে ছিল আমাদের ভারত, এইদিকে ছিল আমাদের কি ছিল? ভারত। এইদিকে ছিল আমাদের ভারত। তাহলে ছিটমহলটা মূলত কি? ছিটমহলটা হলো যে আগে তো আমাদের এটা কি ছিল? বাংলাদেশ আর ভারত, এটা অভিন্ন ভারতবর্ষ ছিল, তাই না? এই বাংলাদেশ আর এই বাংলা ধরেন, এই বাংলা আর এই ভারত দুইটা কি ছিল? অভিন্ন ভারতবর্ষে ছিল, অভিন্ন ভারতবর্ষে ছিল। বাংলাদেশ আর ভারত, পাকিস্তান এগুলো ছিল কি? একটা অভিন্ন ভারতবর্ষ। তাহলে দেখেন এই পশ্চিমবঙ্গের জমিদাররা যেহেতু অভিন্ন ছিল, তাই এই পূর্ব বাংলায়, এই বাংলায় কিছু ভূখণ্ড তারা ক্রয় করেছিল। এই ভূখণ্ডের অংশ ছিল হচ্ছে 111টি। পশ্চিম বাংলার যে জমিদাররা ছিল তারা এই পূর্ব বাংলায় এসে তারা কি করেছে? কিছু সম্পদ ক্রয় করেছে, কিছু জমি তারা কিনেছে, যেহেতু এটা অভিন্ন ভারতবর্ষ ছিল। আবার এইদিকে বাংলার কিছু জমিদাররা তারা আবার এই পশ্চিম বাংলাতে গিয়ে বা কুচবিহারে গিয়ে তারাও কিছু ভূখণ্ড কিনেছিল। তা এখানে তারা কিনেছিল কয়টি? 51টি। মোট ছিল কয়টি? 51টি ছিল। এদিকে ছিল 111টা, আর এদিকে হচ্ছে আমাদের ছিল 51টি। তা এরপর কি হলো? দেশ বিভাগ হয়ে গেল। এই দেশটা বিভাগ হয়ে গেল কবে? 1947 সালে দেশ বিভাগ হয়ে গেল। দেশ বিভাগ হয়ে গেল মানে হচ্ছে ভারত এবং পাকিস্তান নামে রাষ্ট্র তৈরি হয়ে গেল। ভারত এবং পাকিস্তান নামের রাষ্ট্র তৈরি হয়ে গেল, দেশ বিভাগ হয়ে গেল। ঠিক আছে, এটা হয়ে গেল পূর্ব পাকিস্তান, আর এটা হয়ে গেল ভারত। তো এই যে আমাদের এইগুলোর কোনো সমস্যার সমাধান হলো না। এই যে দেশ তো বিভাগ হয়ে গেল, কিন্তু এই যে যে জমিদাররা তারা সম্পদ কিনেছিল অন্য ভূখণ্ডে গিয়ে, এইটার কিন্তু কোনো কি হয় না? সমাধান হয় না। এটা কিন্তু অমীমাংসিত থেকে যায়। তাহলে এদিকে পরে হচ্ছে ইন্ডিয়ার, এখানে হচ্ছে ইন্ডিয়ার পরে হচ্ছে 111টা, আর বাংলাদেশের এই প্রান্তে পরে হচ্ছে কয়টা? 51টা। তাহলে এটি হচ্ছে ছিটমহল। তাহলে আমাদের মোট ছিটমহল ছিল কয়টি? মোট ছিটমহল ছিল 162টি। যদি বলা হয় মোট ছিটমহল ছিল কয়টি? 162টি ছিটমহল ছিল। মোট ছিটমহল কয়টি? 162টি ছিটমহল ছিল। তো ছিটমহলের আসলে সংজ্ঞাটা কি?
ছিটমহলের সংজ্ঞাটা হচ্ছে একটি দেশের ভূখণ্ড যখন বিক্ষিপ্তভাবে, একটি দেশের ভূখণ্ড যখন বিক্ষিপ্তভাবে কি আরেকটি দেশের মধ্যে পড়ে সেটাকে বলা হয় ছিটমহল। আমি আবার বলছি, একটি দেশের ভূখণ্ড যখন, একটি দেশের কি, একটি দেশের ভূখণ্ড যখন বিক্ষিপ্তভাবে অন্য একটি রাষ্ট্রে পড়ে সেটাকে বলা হয় ছিটমহল। ছিটমহল কি বলে? একটি দেশের ভূখণ্ড যখন বিক্ষিপ্তভাবে অন্য একটা রাষ্ট্রে পড়ে সেটাকে বলা হয় ছিটমহল। তাহলে আমাদের টোটাল ছিটমহল ছিল কয়টা? 162টা। তো ভারতের ভিতরে বাংলাদেশের কয়টা? ভারতে ভারতে বাংলাদেশের ভারতে বাংলাদেশের বাংলাদেশের ছিল কয়টা? 51টি ছিল। ভারতের ভিতরে বাংলাদেশে ছিল কয়টি? 51টি। যদি বলা হয় ভারতের ভিতরে বাংলাদেশের ছিটমহল ছিল কয়টি? 51টি। কয়টি ছিটমহল ছিল? 51টি। আচ্ছা, এরপরে হচ্ছে বাংলাদেশে, যদি বলে বাংলাদেশে 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 ভারতের 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 ছিটমহল ছিল কয়টি? 111টি ছিল। 111টি ছিল। যদি বলা হয় ভারতের ভিতরে বাংলাদেশের কয়টি? ভারতের ভিতরে বাংলাদেশের হচ্ছে 51টি, আর বাংলাদেশের ভারতের হচ্ছে 111টি। টোটাল হচ্ছে 162টি ছিটমহল ছিল। যদি বলা হয় যে আগে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, যদি আপনাদেরকে বলা হয় যে আগে বাংলাদেশ এবং ভারতের মধ্যে মোট কয়টি ছিটমহল ছিল? 162টি ছিটমহল ছিল। আর এই যে ছিটমহল, এই ছিটমহল সমস্যা নিরসনের জন্য প্রথম যে চুক্তিটা হয়, এই চুক্তিটার নাম হচ্ছে ইন্দিরা মুজিব চুক্তি। ইন্দিরা মুজিব ইন্দিরা ইন্দিরা মুজিব ইন্দিরা মুজিব চুক্তি। এই ছিটমহল সমস্যার জন্য প্রথম যে চুক্তিটা হয় সেটাকে বলা হয় ইন্দিরা মুজিব চুক্তি। মানে হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন ইন্দিরা গান্ধী আর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান, তারা এই চুক্তিটা করে। ইন্দিরা মুক্তি চুক্তি কবে করা হয়? এটি করা হয়েছিল 16 মে 1974 সালে করা হয়। যদি বলা হয় বাংলাদেশের ছিটমহল সমস্যার জন্য কোন চুক্তি হয়েছিল, এটি হয়েছিল ইন্দিরা মুজিব চুক্তি। এটি হয়েছিল ইন্দিরা মুক্তি চুক্তি। ইন্দিরা মুজিব চুক্তি কবে হয়? 16 মে 1974 সালে হয়। কবে হয়? 16 মে 1974 সালে হয়, ইন্দিরা মুজিব চুক্তি হয়। তো যাই হোক, এই ইন্দিরা মুজিব চুক্তি আমরা কিন্তু আমাদের আইনসভাতে, আমাদের পার্লামেন্টে কি করি? পাশ করি। এই ইন্দিরা মুজিব চুক্তিটা কি হয়? আমাদের আইনসভা যে পার্লামেন্ট বা জাতীয় সংসদ, এই জাতীয় সংসদে আমরা কিন্তু আমাদের ইন্দিরা মুজিব চুক্তিটা এটা পাশ করি। এটা আমরা পাশ করি। এটি আমাদের 23 নভেম্বর 1974 সালে 23 নভেম্বর 1974 সালে সংবিধানের তৃতীয় সংশোধনী এনে, সংবিধানের কততম? সংবিধানের তৃতীয় সংশোধনী এনে, সংবিধানের তৃতীয় সংবিধানের সংবিধানের তৃতীয় তৃতীয় সংশোধনী এনে, তৃতীয় সংশোধনীর মাধ্যমে সীমান্ত চুক্তি পাশ করি। হ্যাঁ, সীমান্ত চুক্তি পাশ করি। সীমান্ত চুক্তি পাশ করা হয়। যদি বলা হয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে সীমান্ত চুক্তি পাশ করা হয়েছিল, এটা হচ্ছে তৃতীয়তম সংশোধনীর মাধ্যমে আমাদের সীমান্ত চুক্তি পাশ করা হয়। কততম? তৃতীয়। এই পর্যন্ত বাংলাদেশে আপনারা জানেন যে 17টা সংশোধনী হয়েছে। এই পর্যন্ত 17টা সংশোধনী হয়েছে। আমাদের সীমান্ত চুক্তি পাশ হয়েছিল কোন সংশোধনীর মাধ্যমে? তৃতীয় সংশোধনীর মাধ্যমে। আর যদিও আমাদের সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদে সীমান্তের ব্যাপারে বলা আছে, আমাদের সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদে সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদে কি আছে? রাষ্ট্রীয় সীমানার ব্যাপারে বলা আছে। রাষ্ট্রীয় সীমানা আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার ব্যাপারে বলা আছে সংবিধানে কয় নাম্বার অনুচ্ছেদে? আমাদের সংবিধানের 2 নাম্বার অনুচ্ছেদে
আমাদের রাষ্ট্রীয় সীমানার ব্যাপারে বলা আছে। যদি বলা হয় রাষ্ট্রীয় সীমানার ব্যাপারে বলা আছে কয় নাম্বারে? হ্যাঁ, রাষ্ট্রীয় সীমানার ব্যাপারে বলা আছে আমাদের সংবিধানের 2য় অনুচ্ছেদে। তবে আমাদের সীমান্ত চুক্তিটা বাস্তবায়ন হয়েছে, আমরা পাশ করেছি। আপনারা তো জানেন যে কোনো চুক্তি অনুমোদন করতে সেটা পার্লামেন্টে তুলতে হয়, আমরা পার্লামেন্টের ম্যান্ডেট নিয়ে এই চুক্তিটা কিন্তু কি করেছিলাম, পাশ করেছিলাম। পার্লামেন্টের ম্যান্ডেট কিভাবে হয়? পার্লামেন্টের সংসদের 2/3 যদি পাশ করে তাহলে সেটা কি হয়ে যায়, অনুমোদন হয়ে যায়। বুঝতে পেরেছেন? যদি আমরা সংসদে পার্লামেন্টে উঠাই, সেটা যদি সংসদ সদস্যরা 2/3 যদি তারা হা সূচক করে তাহলে এটা পাশ হয়ে যায়। তো আমরা সীমান্ত চুক্তি পাশ করলাম। পাশ করার কারণে আসলে আমি আপনাদেরকে একটু ডিটেলস পড়াচ্ছি, কারণ বিস্তারিত পড়লে পড়াগুলো আপনাদের অনায়াসে মনে থাকবে। এবার তো আপনারা 47তম BCS প্রিলিমিনারি পরীক্ষা দেখলেন যে আসলে সাধারণ জ্ঞানে শর্টকাটের কোনো জায়গা নেই। ঠিক আছে, সাধারণ জ্ঞান আপনাকে টপিক ভিত্তিক অনেক ইন ডিটেলস পড়তে হবে। এখন প্রশ্ন আপনার কমন না আসলেও আপনি উত্তর কিন্তু আপনার কমন সেন্স থেকে উত্তর করতে পারবেন। কেন উত্তর করতে পারবেন? কারণ আপনার যে বিস্তারিত পড়া আছে, ওই বিস্তারিত পড়াগুলোর মধ্যেই আপনার অপশনগুলো থাকবে। এই জন্য আগামীতে যে আমরা আজকে পত্রিকাতে আসছে যে নিবন্ধন পরীক্ষার প্রশ্ন অনেক হার্ড হবে, স্ট্যান্ডার্ড হবে। মানে বিগত দিনে যেভাবে আমরা যে শুধুমাত্র ডাইজেস্ট পড়েছি, শুধুমাত্র আমরা বিগত সালের প্রশ্ন পড়েছি, ওগুলো নিয়ে আমরা পরীক্ষা দিয়ে রিটেন টিকেছি। কিন্তু এখন কিন্তু আপনার মেধার মূল্যায়ন হবে। যদিও বাংলাদেশে এখন 93% মেধায় আর 7% হচ্ছে কোটায়, এই জন্য আপনাকে ফাইট করে কিন্তু টিকতে হবে। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের কি বলবো, আমরা কিন্তু এই চুক্তির বলে আমাদের পঞ্চগড়ে একটা জায়গা ছিল। পঞ্চগড়ের জায়গাটার নাম হচ্ছে বেরুবাড়ি। কি নাম? বেরুবাড়ি। এই জায়গাটা কিন্তু আমরা ভারতের কাছে হস্তান্তর করি। যদি বলা হয় যে সীমান্ত চুক্তির মাধ্যমে বাংলাদেশ কোন অঞ্চলটিকে ভারতের কাছে হস্তান্তর করে, সেটা হচ্ছে সীমান্ত চুক্তির মাধ্যমে বেরুবাড়িকে আমরা ভারতের হাতে তুলে দেই। যদি বলা হয় যে পঞ্চগড়ের কোন ভূমিটি সীমান্ত চুক্তির কারণে বাংলাদেশ ভারতের কাছে তুলে দেয়, সেটা হচ্ছে বেরুবাড়িকে আমরা কি করেছিলাম, ভারতের কাছে তুলে দিয়েছিলাম। কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গের বিরোধিতার কারণে দীর্ঘদিন এই সীমান্ত চুক্তিটা কি হয় নাই, ভারত তাদের আইনসভায় পাশ করেনি। এই সীমান্ত চুক্তিটা ভারত কি করেনি, তাদের আইনসভাতে পাশ করেনি। যার কারণে আমাদের এই সীমান্তর মধ্যে আমাদের ছিটমহল সমস্যা ছিল। প্রায় 40 বছর মতো ছিটমহল সমস্যা ছিল। তা খেয়াল করবেন, ছিটমহল সমস্যা দেখেন, এখানের যে যারা বাসিন্দা যারা আছে, ধরেন এই 111টা ভারতের, এরা না যেতে পারবে বাংলাদেশের ভিতরে ঢুকতে পারবে, না যেতে পারবে বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে গিয়ে তারা নাগরিক সুবিধা নিতে পারবে, তারা কোথাও যেতে পারবে না। মানে এই জায়গাতেই তারা বন্দী অবস্থায় থাকবে। চিন্তা করেন তো কিরকম একটা যন্ত্রণাদায়ক একটা ব্যবস্থা, যে আপনি একটা ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে এখানে আপনি বন্দী অবস্থায় থাকবেন, না যেতে পারবে সুবিধা নেওয়ার জন্য বাংলাদেশে ঢুকতে, না পারবে বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে যেতে, আবার এরাও না পারবে ইন্ডিয়াতে ঢুকতে, না পারবে সীমান্ত ভেদ করে আমাদের দেশে আসবে। তো এরকম একটা সমস্যা ছিল। তো পরবর্তীতে এই চুক্তিটা আবার এই চুক্তিটা হয়, এটা আমাদের নতুন করে এই চুক্তিটা হয় যদি বলে বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তিটা আবার হয়, এই তারিখটা মনে রাখবেন, 6 জুন 2015 সালে সীমান্ত চুক্তি হয়।
তাহলে এই তারিখটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। নতুন করে আবার এই সীমান্ত চুক্তিটা হয়, আর এই চুক্তিটা করার কারণে আমরা যেহেতু এই যে জায়গাগুলো আছে, এই যে ছিটমহল আছে, ইন্ডিয়া ছিটমহল তো আসলে ইন্ডিয়া এখান থেকে তুলে নিয়ে যেতে পারবে না। ইন্ডিয়া কি পারবে যে তাদের ভূখণ্ড বাংলাদেশ থেকে ট্রাকে করে নিয়ে যেতে পারবে? এটা কি সম্ভব বলুন? যে ভূখণ্ড কি একটা জায়গা থেকে ট্রাকে করে নেওয়া যায়? বা ইন্ডিয়াটাকে আমরা নিয়ে আসতে পারবো ট্রাকে করে? পারবো না। তাহলে কিসের ভিত্তিতে এই ছিটমহল সমস্যা নিরসন হয় এটা আমরা দেখব। কিসের ভিত্তিতে? তা ইন্ডিয়ার 111টা ছিটমহল যুক্ত হয় বাংলাদেশের সাথে। তার মানে এই সীমান্ত চুক্তি হওয়ার ফলে বাংলাদেশের সাথে যুক্ত হয় কয়টা ছিটমহল? 111টা। বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে যুক্ত হয় কয়টা? বাংলাদেশের সাথে যুক্ত হয় 111টি ছিটমহল যুক্ত হয়। যদি বলা হয় সীমান্ত চুক্তি মোতাবেক বাংলাদেশের সাথে কয়টা ছিটমহল যুক্ত হয়েছিল? 111টি। আর যদি বলা হয় ভারতের সাথে যুক্ত হয় কয়টা? ভারতের সাথে যুক্ত হয় বাংলাদেশের 51টি যুক্ত হয়। 51টি যুক্ত হয়। ঠিক আছে? যদি বলা হয় ছিটমহল ভারতের সাথে যুক্ত হয় কয়টা? বাংলাদেশের 51টা ভারতের সাথে যুক্ত হয়, আর আমাদের সাথে যুক্ত হয় ভারতের 111টা। তাহলে যদি বলা হয় ছিটমহল কবে হস্তান্তরিত হয়, এই ছিটমহলটা কবে হস্তান্তরিত হয়? এটা হস্তান্তরিত হয় কবে? এই তারিখটা মনে রাখতে হবে। 31শে জুলাই 2015 সালে হস্তান্তরিত হয়। তারিখগুলো আপনারা যারা মনে রাখতে পারেন না, এগুলোকে একটু যত্ন নিয়ে পড়তে হবে। ঐতিহাসিক তারিখগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমাদের ছিটমহল কবে হস্তান্তরিত হয়? 31 জুলাই 2015 সালে ছিটমহল হস্তান্তরিত হয়। আর আমাদের ছিটমহল যদি বলে কবে কার্যকর হয়, ছিটমহল কার্যকর হয় 1 আগস্ট 2015 সালে কার্যকর হয়। কবে কার্যকর হয়? 1 আগস্ট 2015 সালে কার্যকর হয়। ঠিক আছে? একদম আমরা ছিটমহল নিয়ে নারী নক্ষত্র পড়ে ফেললাম। মানে আপনার এখানে বাদ যাওয়ার কোনো অপশন নাই, মানে প্রশ্ন ফেসে যাওয়ার কোনো চান্স নাই। এইভাবে পড়তে হবে। আসলে আমরা প্রচলিত গাইড বইগুলোতে যেভাবে পড়ি সেগুলো হচ্ছে কুইজ আকারে, সেগুলো হচ্ছে প্রশ্ন উত্তর। তাই এইভাবে বললে কিন্তু আপনার বেসিকটা স্ট্রং হবে না। বেসিকটা আপনাকে করতে হবে, এটা জানতে হবে কেন এই সমস্যাটা হলো, কখন থেকে হলো, কিভাবে সমাধান আসলো, বৈশিষ্ট্য জানতে হবে, এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি জানতে পারেন তাহলে আপনার সাধারণ জ্ঞানের ভিত্তিটা কি হবে? মজবুত হবে। তাহলে আমরা এখন আরেকটু আসি। এখানে আমাদের একটা করিডোর আছে, এখানে আমাদের একটা ছিটমহল আমরা পাইছি। এখানে আমরা একটা ছিটমহল পেয়েছি লালমনিরহাটের। এই ছিটমহলটার নাম হলো, এখানে একটা ছিটমহল আছে, এটার নাম হচ্ছে দহগ্রাম আছে আঙ্গরপোতা দহগ্রাম এবং আঙ্গরপোতা ছিটমহল। এটির নাম হচ্ছে দহগ্রাম এবং আঙ্গরপোতা ছিটমহল। বুঝতে পেরেছেন? দহগ্রাম এবং আঙ্গরপোতা ছিটমহল। তো এই ছিটমহলে যাওয়ার বাংলাদেশের একটা করিডোর আছে, এই ছিটমহলে যাওয়ার একটা রাস্তা আছে। এই ছিটমহলের একটা রাস্তা আছে, এটির নাম হলো আমাদের 3 বিঘা করিডোর। 3 বিঘা করিডোর 3 বিঘা 3 বিঘা করিডোর 3 বিঘা করিডোর 3 বিঘা করিডোর। এই প্রশ্নটা আসে প্রায়। যদি বলা হয় 3 বিঘা করিডোরটা কি? 3 বিঘা করিডোর হচ্ছে আমাদের দহগ্রাম এবং আঙ্গরপোতাতে যাওয়ার একমাত্র করিডোর। যদি বলা হয় 3 বিঘা করিডোরটা কি, আমাদের হচ্ছে দহগ্রাম
আর একটা হচ্ছে ছিটমহলের নাম হচ্ছে আঙ্গরপোতা। আঙ্গরপোতা যাওয়ার একমাত্র পথ, যাওয়ার একমাত্র প্রবেশপথের নাম কি? 3 বিঘা করিডোর। 3 বিঘা করিডোর কি? 3 বিঘা করিডোরটা হলো আমাদের দহগ্রাম এবং আঙ্গরপোতাতে যাওয়ার একমাত্র ছিটমহলের করিডোর হচ্ছে 3 বিঘা করিডোর। যদি বলা হয় এর অবস্থান কোথায়, এর অবস্থান কোথায়? এর অবস্থান হচ্ছে পাটগ্রাম। পাটগ্রাম, এর অবস্থান হচ্ছে পাটগ্রাম, লালমনিরহাট। লালমনিরহাট, এর অবস্থান কোথায়? পাটগ্রাম, লালমনিরহাট। যদি বলা হয় এই ছিটমহলের অবস্থান কোথায়? পাটগ্রাম, লালমনিরহাট। আর এই ছিটমহলটা হলো তিস্তা নদীর তীরে অবস্থিত। এই ছিটমহলটা হলো, এই ছিটমহলটা হ্যাঁ তিস্তা নদীর তীরে অবস্থিত। এই ছিটমহলটা হচ্ছে তিস্তা নদীর তীরে অবস্থিত। এই ছিটমহলটা হচ্ছে তিস্তা নদীর তীরে অবস্থিত। যদি বলা হয় এই ছিটমহলটা কোথায় অবস্থিত? তিস্তা নদীর তীরে অবস্থিত। আর এখান থেকে প্রশ্ন আসে যে ছিটমহলটা, এটা আমাদের 3 বিঘা করিডোরের আয়তন কত? 3 বিঘা করিডোরের আয়তনটা ইম্পর্টেন্ট। আয়তন হচ্ছে 178 মিটার গুণ 85 মিটার। 85 মিটার। তাহলে 3 বিঘা করিডোর আয়তন কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়বেন। 178 গুণ 85 মিটার, 3 বিঘা করিডোরের আয়তন। 3 বিঘা করিডোরের আয়তন। তাহলে সবাই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন কিনা। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন কিনা। সবাই একটু কমেন্টের মাধ্যমে দ্রুত জানান। এরপর আমরা নতুন একটা বিষয়ে আসব, বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান। আর ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা নতুন ক্লাসটি দেখতেছেন তারা আপনারা এই পেজের সাথে যুক্ত থাকবেন। নিয়মিত আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশনমূলক সাধারণ জ্ঞানের ক্লাস হয় এই পেজে। আর আপনারা সবাই একটু শেয়ার দিবেন। আর এখন আমরা তাহলে কি নিয়ে আলোচনা করব? বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব। বাংলাদেশের কি নিয়ে আলোচনা করব? বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব। বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটু বড় করে বাংলাদেশটা অঙ্কন করে নেই। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। তাহলে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে আমরা একটু কথা বলবো। বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের ভূপ্রকৃতি। যদি বলা হয় যে বাংলাদেশের ভূপ্রকৃতিকে আসলে কয় ভাগে ভাগ করা হয়, যদি আপনাদেরকে বলা হয় যে বাংলাদেশের ভূপ্রকৃতিকে কয় ভাগে ভাগ করা হয়, বাংলাদেশের ভূপ্রকৃতিকে 3 ভাগে ভাগ করা হয়। বাংলাদেশের ভূপ্রকৃতিকে 3 ভাগে ভাগ করা হয়। বাংলাদেশের ভূপ্রকৃতিকে বাংলাদেশের ভূপ্রকৃতিকে 3 ভাগে ভাগ করা হয়। 3 ভাগে ভাগ করা হয়। 3 ভাগে ভাগ করা হয়। শুধুমাত্র এই টপিকটা থেকে, বাংলাদেশের ভূপ্রকৃতি থেকেই এবার 47তম বিসিএস প্রিলিমিনারিতে 2টা প্রশ্ন এসেছে। কয়টা প্রশ্ন? 2টা প্রশ্ন এসেছে। তাহলে বাংলাদেশের ভূপ্রকৃতিকে কয় ভাগে ভাগ করব আমরা? 3 ভাগে। তাহলে 1 নাম্বারটা হলো টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। 1 নাম্বারটা কি বলেন তো? টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। যদি বলা হয় 1 নাম্বার কি ভাগ? টারশিয়ারি যুগের
পাহাড় সমূহ। টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। এক নাম্বারটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। দুই নাম্বারটা কি? দুই নাম্বারটা হচ্ছে আমাদের প্লাইস্টোসিন কালের প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। সোপান সমূহ। দুই নাম্বার ভাগটা হচ্ছে আমাদের প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। তিন নাম্বার হচ্ছে আমাদের সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। তাহলে আমাদের কয়টা ভাগে ভাগ করা হয়? তিনটা ভাগ। কি? একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, আর একটা হলো প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, আর একটা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। আর এখন আমরা জানবো যে আসলে টারশিয়ারিটা কি। এখন আমরা জানবো যে টারশিয়ারি কি। টারশিয়ারি হচ্ছে যে তৃতীয় স্তরের, টারশিয়ারি মানে তৃতীয়, টারশিয়ারি মানে হলো তৃতীয়। আর এই টারশিয়ারি যুগটা কখন হয়েছিল পৃথিবীতে? যখন হিমালয় পর্বত উত্থিত হয় সেই সময়কে কালকে বলা হয় টারশিয়ারি। যখন হিমালয় পর্বতের উত্থান কালকে, হিমালয় পর্বতের উত্থান কালকে কি বলা হয়? উত্থান কালকে বলা হয় টারশিয়ারি যুগ। যদি বলা হয় টারশিয়ারি যুগ কাকে বলে? টারশিয়ারি যুগ কাকে বলে? হিমালয় পর্বতের উত্থান কালকে বলা হয় টারশিয়ারি যুগ। যখন হিমালয় পর্বতটা কিভাবে হয়েছে? হিমালয় পর্বতটার উত্থান হয়েছে আমাদের টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে। টেকটনিক প্লেট। এই প্লেট কিন্তু আমাদের খাবার প্লেট না। এই প্লেট হচ্ছে আমাদের যে পৃথিবী পৃষ্ঠের যে প্লেট দ্বারা আবৃত রয়েছে। পৃথিবী পৃষ্ঠের মধ্যে কি আছে? আমাদের প্লেট দ্বারা আবৃত আছে। এটাকে বলা হয় প্লেট। আমাদের এই টেকটনিক প্লেটের কি সংঘর্ষের ফলে। যদি বলা হয় হিমালয় পর্বতের উত্থান হয়েছে কিসের কারণে? আমাদের টেকটনিক প্লেটের কি সংঘর্ষের ফলে উত্থান হয়েছে। আর এখানে দুইটা প্লেটের সংঘর্ষ হয়। একটার নাম হচ্ছে ইন্ডিয়ান প্লেট, একটার নাম হলো ইন্ডিয়ান প্লেট, আর একটা হচ্ছে ইউরেশিয়ান প্লেট। ইউরেশিয়ান প্লেট। তার মানে একটা হচ্ছে ইন্ডিয়ান প্লেট আর একটা হচ্ছে ইউরেশিয়ান প্লেট। এই দুইটা প্লেটের সংঘর্ষের কারণে কি হয়েছিল আমাদের? এই দুইটা প্লেটের সংঘর্ষের কারণে আমাদের হিমালয় পর্বত উত্থিত হয়। তাহলে আমাদের হিমালয় পর্বত কবে উত্থিত হয়? যদি বলা হয় এটি হচ্ছে টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে। কবে হিমালয় পর্বত উত্থিত হয়? প্রায় 6 কোটি বছর আগে। 6 কোটি বছর আগে আমাদের কি হয়? হিমালয় পর্বতের উত্থান ঘটে টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে। তা এই সময় হিমালয় পর্বত যখন উত্থিত হয়েছে, বাংলাদেশের কিছু পর্বত এর উত্থান হয়েছে। হিমালয় পর্বতের যখন উত্থান হয়েছে তখন আমাদের এই দিকে উত্তর পূর্বাঞ্চলে আর একটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলে একটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলে আর একটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলে আমাদেরও কিছু এই অঞ্চলটাতে কিছু পাহাড় হয়। এই অঞ্চলটা কোথায় আমাদের? এদিকে হচ্ছে আমাদের ময়মনসিংহ, এদিকে আমাদের ময়মনসিংহ, এখানে কিছু পাহাড় হয়। এদিকে আমাদের শেরপুর, এদিকে আমাদের সিলেট, এদিকে আমাদের হচ্ছে হবিগঞ্জ,
তারপরে এদিকে হচ্ছে আমাদের মৌলভীবাজার। মৌলভীবাজার এই অঞ্চলে আমাদের কি হয়, কিছু আমাদের পাহাড় হয়, ঠিক আছে। আর এদিকেও আমাদের কিছু পাহাড় হয়, এই যে আমাদের চট্টগ্রাম, চট্টগ্রামে কিছু আমাদের পাহাড় হয়। তারপরে পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে এবং কক্সবাজারে আমাদের কিছু পাহাড় হয়, কক্সবাজার। তাহলে এটি হচ্ছে এই যে হিমালয় পর্বতের উত্থানের সময় বাংলাদেশের যে অঞ্চলগুলোতে কিছু পাহাড় হয়েছিল সেটি হলো কি টারশিয়ারি যুগ, বাংলাদেশের জন্য টারশিয়ারি যুগ। তার মানে আমরা বাংলাদেশের টারশিয়ারি যুগটাকে দুই ভাগে ভাগ করতে পারি। বাংলাদেশের টারশিয়ারি যুগটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। একটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের, একটি হলো উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, একটি হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, যেটা হচ্ছে এই পাটটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। আরেকটা হলো দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। তাহলে আমাদের উত্তর পূর্বাঞ্চলের কোন কোন জেলাগুলো পড়েছে? এখানে আমাদের জেলাগুলো পড়েছে হলো সিলেট পড়েছে, সিলেট। তারপরে হচ্ছে মৌলভীবাজার। তারপরে কি পড়ছে? তারপর হচ্ছে হবিগঞ্জ পড়েছে। তারপরে পড়ছে হচ্ছে নেত্রকোনা পড়েছে, তারপরে আমাদের ময়মনসিংহ। এই জেলাগুলো, এইগুলো হচ্ছে আমাদের টারশিয়ারি যুগ। যদি বলা হয় সিলেট অঞ্চলটা কোন যুগের? টারশিয়ারি যুগের। মৌলভীবাজার কোন যুগের? টারশিয়ারি যুগের। হবিগঞ্জ কোন যুগের? টারশিয়ারি যুগের। নেত্রকোনা কোন যুগের? টারশিয়ারি যুগের। ময়মনসিংহ কোন যুগের? টারশিয়ারি যুগের। আর এই অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা কত? এটি পরীক্ষায় প্রশ্ন থাকে। এই অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা কত? এই অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা হচ্ছে 610 মিটার। এই অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা হচ্ছে 610 মিটার। আর স্থানীয়ভাবে এদেরকে বলা হয় টিলা। স্থানীয়ভাবে এই পাহাড়গুলোকে বলা হয় টিলা। স্থানীয়ভাবে এই পাহাড়গুলোকে কি বলা হয়? স্থানীয়ভাবে এই পাহাড়গুলোকে বলা হয় টিলা। স্থানীয়ভাবে এই পাহাড়গুলোকে কি বলা হয়? টিলা বলা হয়। আর এই টিলা আমাদের হয়ে থাকে 30 থেকে 90 মিটার পর্যন্ত। 30 থেকে 90 মিটার টিলা হয়ে থাকে, টিলা। ঠিক আছে, এটা হলো আমাদের উত্তর পূর্বাঞ্চলের পাহাড়। আর এরপর হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের আমাদের অঞ্চলটা কি? অঞ্চলটা আমরা দেখব। অঞ্চলটা হচ্ছে আমাদের চট্টগ্রাম, আর একটা হচ্ছে রাঙামাটি, তারপর হচ্ছে খাগড়াছড়ি, তারপরে কি বান্দরবন। এইগুলো হচ্ছে আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়। ঠিক আছে। আচ্ছা, আমি একটু মিস্টেক করেছিলাম। আমাদের উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলোর উচ্চতা হলো 244 মিটার। আর এখানকার পাহাড়গুলোর গড় উচ্চতা হলো কত? 610 মিটার। কত? 610 মিটার। আর এই অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো তাজিংডং বিজয়। আর এর উচ্চতা হচ্ছে 1231 মিটার। এর উচ্চতা কত? 1231 মিটার। তাহলে যদি বলে বাংলাদেশের সর্বোচ্চ স্থানের নাম কি, সেটা হচ্ছে তাজিংডং বিজয়। উচ্চতা হচ্ছে 1231 মিটার। কত উচ্চতা? 1231 মিটার।
তাহলে টারশিয়ারি যুগটা হলো আমাদের বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ভূমিরূপ। যদি এই পরীক্ষায় আসছিল আমাদের 47তম BCS এ আসছিল যে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম ভূমিরূপের নাম কি, বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম ভূমিরূপের নাম হচ্ছে টারশিয়ারি যুগ। আর এই অঞ্চলটা আমাদের পড়ছে টারশিয়ারি যুগ। তাহলে আমাদের এই অঞ্চলটা হচ্ছে টারশিয়ারি যুগ, এই অঞ্চলটা হচ্ছে টারশিয়ারি যুগ। টারশিয়ারি যুগ আমরা বুঝতে পারলাম আশা করি। এরপরে আমরা পড়বো, আচ্ছা টারশিয়ারি যুগ আমাদের কত পার্সেন্ট? বাংলাদেশের মোট 12%। টারশিয়ারি যুগের অবস্থান হচ্ছে বাংলাদেশের 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 মোট বাংলাদেশের মোট 12%। যদি বলা হয় টারশিয়ারি যুগের অঞ্চলটা বাংলাদেশের কত পার্সেন্ট, টারশিয়ারি যুগের অঞ্চলটা বাংলাদেশের কত পার্সেন্ট, এটা হলো 12%। কত পার্সেন্ট? 12%। টারশিয়ারি যুগের অঞ্চলটা হচ্ছে বাংলাদেশের 12%। আচ্ছা, এরপরে আমরা আসি প্লাইস্টোসিন কাল। প্লাইস্টোসিন কালটা প্লাইস্টোসিন কাল প্লাইস্টোসিন কাল। প্লাইস্টোসিন কাল মানে কি? প্লাইস্টোসিন কাল মানে হলো বরফ বরফ যুগ, বরফ যুগ, বরফ যুগ। প্লাইস্টোসিন মানে হচ্ছে বরফ যুগ। মানে প্রায় 25,000 বছর পূর্বে এই যে আন্ত অঞ্চলের বরফ গলতে শুরু হয়, এই বরফ গলার কারণে এই গলিত পানির মাধ্যমে যে আমাদের এই অঞ্চলে যে ভূভাগটা গঠিত হয়েছে সেটাই হচ্ছে প্লাইস্টোসিন কাল। তার মানে বরফ গলনের মাধ্যমে হিমালয়ের যে বরফ গলিত হয়েছে, এই বরফ গলনের মাধ্যমে যে আমাদের যে ভূমিরূপটা হয়েছে সেটাই হচ্ছে কি আমাদের প্লাইস্টোসিন কাল। আমাদের প্লাইস্টোসিন কালটা হচ্ছে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল থেকে শুরু করে, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল থেকে শুরু করে মধ্য দিয়ে, এটা হলো আমাদের বরেন্দ্র, এই অঞ্চলটা হচ্ছে বরেন্দ্র 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 ভূমি, প্লাইস্টোসিন কাল। এরপরে হচ্ছে আমাদের মধুপুর, মধুপুর, এটা প্লাইস্টোসিন কাল। এরপর হচ্ছে আমাদের ভাওয়ালের গড়, গাজীপুরের ভাওয়াল, ভাওয়াল, গাজীপুরের ভাওয়াল। আর একটা হচ্ছে কুমিল্লা লালমাই পাহাড়, এটা হচ্ছে কুমিল্লার লালমাই পাহাড়, লালমাই পাহাড়, লালমাই পাহাড়। এই অঞ্চলটা মিলে হচ্ছে আমাদের কি, এই অঞ্চলটা মিলে হচ্ছে আমাদের প্লাইস্টোসিন কাল। এই অঞ্চলটা হচ্ছে আমাদের কি, এই অঞ্চলটা হচ্ছে আমাদের প্লাইস্টোসিন কাল। মানে এই ভূমিটা বাংলাদেশের প্রায় 25,000 বছর পূর্বে এই সোপানগুলো হয়েছিল। তাহলে এটা হলো আমাদের কি বরেন্দ্র ভূমি। একটা কি আমাদের প্লাইস্টোসিন কালটাকে আমরা 3টা ভাগে ভাগ করে পড়তে পারি। তাহলে আমরা প্লাইস্টোসিন কালটাকে আমরা 3 ভাগে ভাগ করে পড়তে পারি। প্লাইস্টোসিন কালটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বরেন্দ্র, বরেন্দ্র, বরেন্দ্র। আর একটা হলো আমাদের মধুপুর, মধুপুর ও ভাওয়াল, ভাওয়াল। আর একটা হচ্ছে লালমাই, আর একটা হচ্ছে লালমাই পাহাড়। হ্যাঁ, লালমাই পাহাড়, লালমাই পাহাড়। তা বরেন্দ্রটা হলো আমাদের, বরেন্দ্রটা হচ্ছে আমাদের বাংলাদেশের উত্তর এবং পশ্চিম, উত্তর এবং পশ্চিম অঞ্চলটা, বিশেষ করে চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী, এই অঞ্চলটা পড়েছে কি আমাদের বরেন্দ্র ভূমিতে। বরেন্দ্র আয়তন আমাদের কত? 9,320 বর্গ মাইল, বর্গ মাইল, বর্গ কিলোমিটার, বর্গ কিলোমিটার, বর্গ কিলোমিটার। বিশেষ করে রাজশাহী এবং চাঁপাই নবাবগঞ্জ, এটা হলো আমাদের কি বরেন্দ্র ভূমি। বুঝতে পেরেছেন? বরেন্দ্র ভূমি। আর মধুপুর ও ভাওয়াল এটা পড়ছে কোথায়? এটা আমাদের টাঙ্গাইল, এটা হলো টাঙ্গাইল, টাঙ্গাইল। তারপরে হচ্ছে গাজীপুর, গাজীপুর। আর এর আয়তনটা কত? এর আয়তনটা হলো 4,103 বর্গ কিমি, বর্গ কিমি। আর এই অঞ্চলের উচ্চতা, এই অঞ্চলের উচ্চতা মূলত এই অঞ্চলের
এই অঞ্চলে যদি বলা হয় উচ্চতা কত, এই অঞ্চলের উচ্চতা 6 থেকে 12 মিটার পর্যন্ত, 6 থেকে 12 মিটার পর্যন্ত। আর এই অঞ্চলে তাহলে উচ্চতা যদি বলা হয় কত, এই অঞ্চলের উচ্চতা প্রায় 30 মিটার পর্যন্ত, 30 মিটার পর্যন্ত। আর কুমিল্লার লালমাই পাহাড়টা, কুমিল্লার লালমাই পাহাড়টা কোথায়? কুমিল্লার লালমাই পাহাড়টা হচ্ছে কুমিল্লা শহর থেকে পশ্চিম দিকের 8 কিলোমিটার দূরে, 8 কিলোমিটার দূরে কুমিল্লার লালমাই পাহাড়, কুমিল্লার লালমাই পাহাড়। এর যদি বলা হয় আয়তন কত, এর আয়তন হচ্ছে 34 বর্গ কিমি। কুমিল্লার লালমাই পাহাড় 34 বর্গ কিমি। আর এই কুমিল্লার লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত? গড় উচ্চতা হচ্ছে 21 মিটার, গড় উচ্চতা হচ্ছে 21 মিটার, গড় উচ্চতা হচ্ছে 21 মিটার, গড় উচ্চতা হচ্ছে 21 মিটার। এখানকার মাটিটা হচ্ছে ধূসর, এখানকার মাটিটা হচ্ছে ধূসর, ধূসর এবং লাল বর্ণের, লাল বর্ণের। এখানকার মাটিটা কেমন? ধূসর এবং লাল বর্ণের। তা এইটা আমরা পেয়ে গেলাম। আমাদের প্লাইস্টোসিন কালটা হচ্ছে আমাদের বরেন্দ্র ভূমি, তারপরে হচ্ছে মধুপুর, ভাওয়ালের গড় আর লালমাই পাহাড়। এই অঞ্চলটা পরীক্ষায় প্রশ্ন কিভাবে থাকবে যে কুমিল্লার লালমাই পাহাড় এটি কোন যুগের একটি অঞ্চল, কুমিল্লার লালমাই পাহাড়টা হচ্ছে কোন যুগের একটি অঞ্চল, এইভাবে পরীক্ষায় প্রশ্ন থাকবে। আচ্ছা, এরপরে আমরা পড়ব প্লাবন সমভূমি, প্লাবন। এরপরে আমরা কি পড়ব? এরপরে আমরা পড়ব প্লাবন সমভূমি। প্লাবন সমভূমি আমাদের কি? প্লাবন সমভূমি মানে নদীর যে পলি মাটির মাধ্যমে যে আমাদের যে ভূভাগটা গঠিত হয়েছে সেটা হচ্ছে আমাদের প্লাবন সমভূমি। প্লাবন সমভূমি এই যে আমাদের উত্তর উত্তর পশ্চিমাঞ্চল, যে উত্তর পশ্চিমাঞ্চলের এই ভাগটা, এই যে এই ভাগটা আমাদের মোট কথা হচ্ছে আমাদের টারশিয়ারি, টারশিয়ারি, টারশিয়ারি আর হলো প্লাস প্লাইস্টোসিন কাল, প্লাইস্টোসিন কাল, স্টোসিন কাল বাদ দিয়ে আমাদের যা থাকে সেটাই হচ্ছে আমাদের প্লাবন সমভূমি। আমাদের টারশিয়ারি এবং প্লাইস্টোসিন কাল বাদ দিয়ে যে ভূভাগটা থাকে সেটা কি আমাদের আমাদের প্লাবন সমভূমি, প্লাবন সমভূমি। তাহলে আমাদের প্লাবন সমভূমি এখানে পড়ছে আমাদের এইটা প্লাবন সমভূমি। যদি বলা হয় আয়তন কত, আয়তন প্লাবন সমভূমির আয়তন হচ্ছে 1,24,266 বর্গ কিলোমিটার, বর্গ কিলোমিটার। যদি বলা হয় কোন ভূমির সবচেয়ে বেশি আয়তন, সেটা হচ্ছে আমাদের প্লাবন সমভূমির আয়তন সবচেয়ে বেশি, প্লাবন সমভূমি। তো এই প্লাবন সমভূমিটাকে আমরা এই প্লাবন সমভূমিটাকে আমরা 5টা অংশে আবার বিভক্ত করে পড়তে পারি। এই প্লাবন সমভূমিকে আমরা 5টা অংশে বিভক্ত করে পড়তে পারি। একটা হচ্ছে পলল, পলল, পলল সমভূমি, একটা হলো পলল সমভূমি, একটা হলো পলল সমভূমি, একটা কি বলেন পলল সমভূমি। যে হিমালয় পর্বতের পাদদেশের যে ভূমিটা সেটা হচ্ছে পলল সমভূমি। যে হিমালয় পর্বতের হিমবাহ এবং বিভিন্ন ভাবে আমাদের যে ভূভাগটা গঠিত হয়েছে উত্তরাঞ্চলের সেটাকে বলা হয় পলল সমভূমি। এটার মধ্যে আমাদের পড়ছে রংপুর, রংপুর, আর পড়েছে কি দিনাজপুর, পরে হচ্ছে দিনাজপুর, আমাদের পড়েছে দিনাজপুর। পলল সমভূমির মধ্যে আমাদের কি পড়ছে রংপুর আর দিনাজপুর। এটা হচ্ছে আমাদের পলল মানে হিমালয় পর্বতের যে বেলে পাথর, তারপর হচ্ছে শেল আর কর্দম, এইগুলোর মাধ্যমে যে পলি মাটি এসেছে এই ভূভাগটা গঠিত হয়ে আছে সেটা হচ্ছে আমাদের পলল সমভূমি। আর একটা হচ্ছে আমাদের পলল সমভূমি, আর একটা হলো আমাদের বন্যা প্লাবন, বন্যা প্লাবন, বন্যা প্লাবন, বন্যা প্লাবন সমভূমি, বন্যা প্লাবন সমভূমি।
এই বন্যা প্লাবন সমভূমির মধ্যে আমাদের পড়ছে ঢাকা। ঢাকা এখানে আমাদের পড়ছে বন্যা প্লাবন সমভূমি হচ্ছে ঢাকা। ঢাকা তারপরে আমরা ময়মনসিংহ। ময়মনসিংহ। ময়মনসিংহ ঢাকা ময়মনসিংহ। তারপরে হচ্ছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ এবং সিলেটের কিছু অংশ। সিলেটের সিলেটের কিছু অংশ। তাহলে এটা হচ্ছে আমাদের বন্যা প্লাবন সমভূমি। এটি হচ্ছে আমাদের কি, এটি হলো আমাদের বন্যা প্লাবন সমভূমি। মানে এই সমভূমির মাধ্যমে কি হয়ে যাচ্ছে, এই ভূভাগটা গঠিত হয়ে যাচ্ছে আমাদের, মানে নদীগুলোর বন্যার কারণে পলি মাটি জমাট বেঁধে এই ভূভাগটা গঠিত হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে আমাদের 3 নম্বর হচ্ছে আমাদের উপকূলীয়। উপকূলীয় 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 সমভূমি। উপকূলীয় সমভূমিটা কোনটা আমাদের? উপকূলীয়টা সমভূমি হচ্ছে আমাদের এই যে নোয়াখালী থেকে শুরু করে নোয়াখালী, ফেনী এবং এই যে কক্সবাজার পর্যন্ত যে উপকূলটা আছে সেটা হচ্ছে আমাদের নোয়াখালী থেকে কক্সবাজার পর্যন্ত। নোয়াখালী থেকে কক্সবাজার পর্যন্ত যে উপকূলটা আছে সেটা হচ্ছে আমাদের উপকূলীয় সমভূমি। সেটা হচ্ছে আমাদের কি, উপকূলীয় সমভূমি। আচ্ছা, এরপর আমাদের আর কি সমভূমি আছে? আর হচ্ছে আমাদের স্রোতজ সমভূমি। আর 3 নাম্বার, আর হচ্ছে আমাদের 4 নাম্বার হচ্ছে স্রোতজ 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 সমভূমি। সমভূমি আমাদের স্রোতজ সমভূমি কোনটা? আমাদের স্রোতজ সমভূমি হচ্ছে এই যে জোয়ার ভাটা যে অঞ্চলগুলোতে হয়, বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, এগুলো হচ্ছে আমাদের স্রোতজ সমভূমি। বরিশাল 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 পটুয়াখালী, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, এগুলো হচ্ছে আমাদের স্রোতজ সমভূমি। স্রোতজ সমভূমি মানে হলো যেই সমভূমিতে কি হয়, জোয়ার ভাটাটা হয়, সেটাকে বলা হয় স্রোতজ সমভূমি। স্রোতজ সমভূমি। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা ভাগ আছে, সেটা হলো 5 নাম্বার বদ্বীপ। বদ্বীপ বদ্বীপ সমভূমি। বদ্বীপ সমভূমি। বদ্বীপ সমভূমিটা হচ্ছে যে নদীগুলোর মাধ্যমে, এই যে নদীগুলোর মাধ্যমে আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলটা মাত্রাহীন বয়ের মতো হয়ে যাচ্ছে। দেখেন, এটা হচ্ছে আমাদের বদ্বীপ সমভূমি। বদ্বীপ সমভূমি। তাহলে আমাদের বদ্বীপ সমভূমি যদি বলে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, মানে এই ভূভাগটা আমাদের মাত্রাহীন বয়ের মতো হয়ে যাচ্ছে। এই ভূভাগটা দেখতে আমাদের কেমন, মাত্রাহীন বয়ের মতো, তাই এটা হচ্ছে আমাদের বদ্বীপ সমভূমি। এই বদ্বীপ সমভূমির মধ্যে আমাদের এটা একটা 2টা ভাগে বিভক্ত আছে। একটা হলো সক্রিয় বদ্বীপ, একটা হলো সক্রিয় বদ্বীপ, একটা হলো সক্রিয় বদ্বীপ, আর একটা হলো মৃতপ্রায় বদ্বীপ। একটা হলো মৃতপ্রায় একটি হলো মৃতপ্রায় বদ্বীপ, একটি হলো মৃতপ্রায় বদ্বীপ। তাহলে একটি হলো সক্রিয় বদ্বীপ, আর একটা হলো মৃতপ্রায় বদ্বীপ। একটা হলো আমাদের সক্রিয় বদ্বীপ, আর একটা হলো মৃতপ্রায় বদ্বীপ। তা সক্রিয় বদ্বীপটা কি? সক্রিয় বদ্বীপটা হলো আমাদের যে সমভূমিটা, যে নদীর মোহনার মাধ্যমে আমাদের যে বিভিন্ন ভূভাগ, নতুন নতুন ভূভাগ গঠন করতেছে বা চর পড়তেছে, সেটা হলো আমাদের সক্রিয় বদ্বীপ। সক্রিয় বদ্বীপ আমাদের কি আছে? সক্রিয় বদ্বীপের মধ্যে আমরা দেখতে পাই আমাদের ফরিদপুরের কিছু অংশ, ফরিদপুরের কিছু অংশ, ফরিদপুর আর খুলনা, এই অঞ্চলটা হচ্ছে আমাদের সক্রিয় আমাদের বদ্বীপ। সক্রিয় বদ্বীপ মানে এখানেও বিভিন্ন নদীর মোহনার মাধ্যমে আমার নতুন নতুন ভূভাগ গঠিত হচ্ছে। ঠিক আছে, এটা হলো আমাদের সক্রিয় বদ্বীপ সমভূমি। আর একটা হচ্ছে মৃতপ্রায়, মানে এক সময়
সক্রিয় ছিল কিন্তু এখন সক্রিয় না, সেটা হচ্ছে মৃতপ্রায়। যেমন আমাদের যশোর, যশোর, তারপর হচ্ছে কুষ্টিয়া, যশোর, কুষ্টিয়া, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের মৃতপ্রায়। মানে এই ভূভাগটা একসময় নতুন নতুন ভূভাগ গঠন করেছে, এখন ব্যাপক পরিসরে নতুন নতুন ভূখণ্ড বা চর করে না, সেটা হচ্ছে আমাদের মৃতপ্রায় বদ্বীপ। তাহলে আজকে আমরা মূলত ছিটমহল নিয়ে আলোচনা করলাম, আর আমাদের আলোচনা আজকে আপনাদের সাথে হলো যে আমাদের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করলাম আমরা। এবার ভূপ্রকৃতি থেকে আপনাদের আগামী যে প্রাইমারি, নিবন্ধন এবং যারা নার্সিং পরীক্ষা দিবেন তাদের এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আপনারা যারা বুঝতে পেরেছেন তারা আপনারা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান। নিয়মিত লাইভ ক্লাস পেতে আপনারা পেজের সাথে যুক্ত থাকেন, আর ইনশাল্লাহ আপনাদের জন্য নতুন নতুন ক্লাস নিয়ে আসব। আর আপনাদের যদি কোনো ক্লাস আপনাদের দরকার হয় আপনারা জানাবেন কোন টপিকের উপর ক্লাস নিলে ভালো হয়, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাকে ক্লাস নেওয়ার জন্য অনুপ্রাণিত করবেন। তো আজ এই পর্যন্তই রাখবো।